নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজ আবারও ঘটনা পাঠিয়েছেন রাধারানী দেবী। বলছেন, এই আসরে আমার জীবনের অনেক ঘটনা পাঠ করা হয়, আরও তো প্রচুর ঘটনা আছে, কিন্তু আমি নিজে না এসব লিখতে পারি না। আমার নাতনি লিখে দেয়, তাই জন্য তোমার কাছে ঘটনা যায়, আমাকে চালিয়ে দেয় মোবাইলে, আমি শুনি, আমার খুব ভালো লাগে। নাতনির মোবাইলে শুনি, নাতনিকে দিয়েই বলি তুই লিখে বা মুখে বলে পাঠিয়ে দে, ওকে বলে রাখি, ওর জন্যই সমস্তটা সম্ভব হচ্ছে। তুমি যতবার পাঠ করছো আমার ঘটনাগুলো পাঠানোর আগ্রহ আরও বেড়ে যাচ্ছে, যে আগেকার দিনের গল্প, মানুষের জীবনের কত ঘটনা এখন যদি লোকেরা শুনতে পায় হয়তো অনেকের ভাল লাগবে। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার তখনকার দিনেও খুব অদ্ভুত লাগতো। নিঃসন্দেহে প্রশ্ন একটা থেকেই যায়। আমার বাবা বলেছেন, কাজে মিথ্যা হওয়ার প্রশ্নই ওঠে না। বাবা বলতেন কিছুদিন তিনি শহরে ছিলেন, তখন তিনি গ্রামে থাকতেন না, শহরে একটা জায়গায় কাজ করতেন। গ্রামের থেকে রোজ যাতায়াত করা সম্ভব ছিল না, তাই 5 দিন শহরেই থাকতেন। শনিবার কাজ সেরে রাতে বাড়ি ফিরতেন, আর সোমবার ভোর 4টের সময় উঠে শহরে চলে যেতেন। এই 2 দিনই শুধু বাড়িতে থাকতেন। তখন কিছুদিন এই চাকরিটাই করেছিলেন। একদিন ভোরবেলা তিনি ঘুমিয়ে আছেন, সেই সময় দেখলেন আমার বাবা ঠাকুরদার আমার প্রপিতামহের একটা হাতে আঁকা ছবি ছিল। সেই ছবির মানুষটি যেন ছবি থেকে নেমে হেঁটে চলে বেড়াচ্ছে। হাতে তার চিরচেনা লাঠি, লাঠির মাথাটা রূপো দিয়ে বাঁধানো, মাথায় একটা পশুর মুখের নকশা। আজ আর আমার মনে নেই কিসের মুখ ছিল। সেই লাঠিটা নিয়ে তিনি হাঁটছেন, আর অন্য হাতে ধরে আছেন 9-10 বছরের একটা বাচ্চা ছেলেকে। বাবা তখন আধঘুমের মধ্যে ভাবলেন, কি ঠাকুরদার ছবি থেকে নেমে এলেন কি করে? তখন তার মনে হয়নি যে তিনি স্বপ্ন দেখছেন। তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখলেন ছেলেটার চেনা মুখ। মুখটা যেন চেনা চেনা লাগছে, কিন্তু কে মনে করতে পারছেন না। আরও একটু ঝুঁকে ভালোভাবে দেখার পর ঠিক সেই সময় মাথাটা সজোরে তক্তপোষের কাঠে ঢুকে গেল। ঘুমন্তই তিনি, তার মাথা ঝুঁকিয়ে ফেলেছিলেন। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখলেন তিনি নিজেই ঘরে শুয়ে আছেন। উঠে বসে ঠাকুরদার ছবির দিকে দুহাত জড়ো করে প্রণাম করলেন। মনে মনে ভাবলেন, হয়তো পুজো আসছে, মহালয়া তো পূর্বপুরুষের তর্পণ, হয়তো ঠাকুরদা জল চাইছেন, তাই এমন স্বপ্ন দিয়েছেন। ঘটনাচক্রে সেদিনটা ছিল শনিবার। ভোরবেলায় সেই স্বপ্ন দেখেছিলেন, তাই বিকালের দিকেই তো বাড়ি ফিরবেন। যাই হোক, আগের দিন সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখেছিলেন। কলকাতা থেকে বাড়ির সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতেন। মা জেঠিমা যার যা দরকার বলে দিত। সেসব জিনিস নিয়ে অফিসে গেলেন। অফিসের কাজ শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তখন বেশ রাত হয়ে গেছে। আসলে অফিস ছুটি হতে হতে রাত হয়ে যেত, তারপর ট্রেন আসতে সময় লাগতো। শহরের হিসেবে খুব বেশি রাত নয়, কিন্তু গ্রামের হিসেবে তখন অনেক রাত। বাবা যতই গ্রামের দিকে এগোচ্ছেন ততই দেখছেন তাদের পাড়ার দিকে বেশ ভিড়। লোকজন জটলা করে দাঁড়িয়ে আছে, চাপা গলায় কথা বলছে। বুঝলেন কিছু একটা হয়েছে। বাড়ির সামনে পৌঁছাতেই সবাই ছুটে এলো। তুই এলি, তুই এলি, তোর জন্যই তো অপেক্ষা। বাবা অবাক হয়ে বললেন, হয়েছে কি? ভেতর থেকে কান্নার শব্দ আসছে। ঘরে ঢুকে দেখেন জেঠিমা কাঁদছে, সারা বাড়িতে শোকের ছায়া। জানতে পারলেন তার বাবা অর্থাৎ আমার ঠাকুরদা মারা গিয়েছেন। বাবা স্তব্ধ হয়ে গেলেন। ঠাকুরদার তো তেমন কোনো বড় অসুখই ছিল না, বয়স হয়েছে ঠিকই, কিন্তু রোজ ভোরবেলা অনেকটা পথ হেঁটে বাজারে যেতেন। শরীরও মোটামুটি ভালো, খুব ভালোবাসতেন খাবার খেতে এবং অন্যকে খাওয়াতে। হঠাৎ কি এমন হলো যে মানুষটা চলেই গেল? দুঃখে বাবার বুকটা মোচড় দিয়ে উঠল। তখন আর ভোরের সেই স্বপ্নের কথাও তার মনে ছিল না। তারপর সমস্ত নিয়ম মেনে শেষকৃত্য সাধ্য সব কাজ তাকেই করতে হলো। কয়েকদিন অফিসেও যাননি, খবর পাঠিয়ে ছুটি নিয়েছিলেন। অফিসের সবাই তাকে খুব ভালোবাসতেন, তাই কোনো অসুবিধা হয়নি। এদিকে বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় লেগেই আছে। একদিন সবাই পুরনো ছবি বের করে দেখছিল। সেই সময় তো এখনকার মতো ছবি তোলার চল ছিল না।
বড় কাঠের ক্যামেরায় মাথায় কালো কাপড় চাপা দিয়ে ছবি তোলা হতো। তাই বাড়িতে ছবিও ছিল হাতে গোনা মুঠে দুটো। একটা পুরনো ছবি বের করা হলো। সেই ছবিতে ঠাকুরদা দাঁড়িয়ে আছেন, তার চারপাশে 3-4জন ছোট ছোট ছেলে। ছবিটার দিকে তাকিয়ে বাবা চমকে উঠলেন। ঠাকুরদার হাত ধরে যে ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে আছে, সেই মুখটাই তিনি ভোরের স্বপ্নে দেখেছেন। বাবার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। তিনি কাঁপা কাঁপা গলায় জেঠিমাকে জিজ্ঞাসা করেন, এই ছেলেটা কে জেঠিমা? বলেন, ও ও তোর বাবার ছোটবেলার ছবি। কথাটা শুনে বাবা কিছু বলতে পারেননি। তখনই তার মনে পড়ে গেল ভোরের স্বপ্ন। ঠাকুরদা হাত ধরে নিয়ে যাচ্ছেন এক ছোট্ট ছেলেকে, আর সেই ছেলেটি যে তার বাবা, তার ছোটবেলার রূপ তিনি বুঝতে পারেননি। তার মনে হলো ঠাকুরদা যেন আগে থেকেই জানিয়ে দিয়েছেন এবার তিনি ছেলেকে নিয়ে যাবেন। জেঠিমা তখন ছবিতে কে কোন কাকা, কে কোন আত্মীয় সেই সব বুঝিয়ে বলছিলেন, কিন্তু বাবার না সেদিকে আর মন ছিল না। শুধু এক দৃষ্টি ছবিটার দিকে তাকিয়েছিলেন। এই গল্পটা বাবা বুড়ো বয়সে আমাদের বহুবার বলতেন। আজ তোমাদেরকে বললাম ভাই, যদি ভালো লাগে অবশ্যই জানিও। ভীষণই ভালো লেগেছে। সত্যি কথা বলতে আপনার একদিন আপনি কমেন্টে জানিয়েওছিলেন আপনার শারীরিক অবস্থা ভালো না, হয়তো নাতনি কমেন্ট করেছিল, কিন্তু আমি আপনার কমেন্ট বলেই ধরে নিচ্ছি শরীর খুব খারাপ থাকে। তা সত্ত্বেও যে আপনি এইভাবে প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, ঘটনা শুনছেন, ঘটনা নাতনিকে বলে তাকে দিয়ে লিখিয়ে পাঠাচ্ছেন, কখনো কখনো ভয়েস মেসেজ করেও ঘটনা পাঠাচ্ছেন, আপনার সত্যি এতটা করছেন অলৌকিক জনে, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আপনি আমার প্রণাম নেবেন এবং আশা করব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দ্বিতীয় ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি বালি থেকে বিমল বসু। বিমলবাবু বলছেন, বর্তমানে আমি অবসরপ্রাপ্ত একজন কর্মচারী, রাজ্য সরকারেরই কর্মচারী। তোমার চ্যানেল কিছুদিন হলো, এই মাস 2 হয়েছে আমি শুনেছি। অনেকগুলো ঘটনা শুনলাম, তার মধ্যে স্টেশন কেন্দ্রিক ঘটনা অনেকগুলো আমি পেয়েছি। ব্যারাকপুরে একটি মাছ নিয়ে যাচ্ছিল, এই ঘটনাটা বললে, সেটাও শুনলাম। কিন্তু কমেন্ট বক্সে গিয়ে দেখি অনেকেই বলে স্টেশনে এত ভূত, সব কিছু ট্রেনের কাছে কেন থাকে বা এগুলো কেন হয়। আজকে সেই সম্পর্কে একটা ঘটনা বলবো। এটা একদম আমার সঙ্গে ঘটে যাওয়া, কারোর মুখে শোনা হলে আমি বলতাম না, কারণ শোনা কথা আমি নিজেও বিশ্বাস করা পছন্দ করি না। আমার নিজের সঙ্গে হওয়া অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করছি। যারা বলবেন যে ব্যারাকপুরের ওই ঘটনাটা শোনার পর শেয়ার করছি, তারা একদম ঠিক বলবেন। সেটা শোনার পর আমি সাহস পেলাম যে আমার এটাও বলা দরকার, কারণ অনেকেই ওখানে দেখেছি কমেন্ট করেছেন যে এগুলো কি, মাছ নিয়ে যাচ্ছে তো কি হয়েছে, অনেকেই তো নিয়ে যায়। উনি বলছেন সবার সঙ্গে সব কিছু ঘটে না। প্রথমে উনি দুটো থিওরি দিয়েছেন, তবে লিখেছেন যে এটা সবার লাস্টে বলো, আগে ঘটনাটা বলো। আমি ঘটনাতেই যাচ্ছি বন্ধুরা। বলছেন, আমি যে সময়কার কথা বলছি তখন বালি সবে, আমাদের বালি হলো হাওড়ার একটি খুব বর্ধিষ্ণু অঞ্চল, সবে একটা স্থিতিশীল পরিস্থিতিতে এসেছে। মানে নকশাল আমলের কথা আমরা জানি, সেই সময় বালি ছিল একটা মানে ভয়াবহ জায়গা, মানুষ কেউ আসতে যেতে চাইতো না, সন্ধ্যের পরে বেরোতো না। আর সেই সময় উনি বেশ ছোট, কিন্তু উনি যখন আস্তে আস্তে বড় হলেন, মোটামুটি ধরুন 15-16 বছর বয়স, উনি বলছেন সেই সময় থেকে অনেকটা পরিবেশ স্থির হয়েছে, রাজনৈতিক চাপানোতর কমেছে, মানুষ একটু নিঃশ্বাস ছেড়ে বাঁচছে, এরকম পরিস্থিতি। তো উনি বলছেন আমাদের বাড়ি বহু পুরনো, বহু প্রাচীন। কারুর ঘটনার প্রতি সন্দেহ থাকলে আমার বাড়িতে বালি বাজারে এসে ঘুরে যেতে পারেন, আমি তোকে অ্যাড্রেস দিয়ে দেবো তাকে। আমার মা মাংস খেতেন না, মাংস খাওয়া পছন্দ করতেন না, এমনি ওনার ভালো লাগতো না বলে। কিন্তু বাড়ির সবার আমাদের ছিল রবিবার হলে একটু মাংস ভাত হলে ভালো হয়। গোটা পরিবারটা নকশাল আমলের ওই ঘটনাগুলো যা যা ঘটেছে, যা যা দেখেছে, প্রায় আলোচনা করতো বাড়িতে। প্রায়, এটা বলা খুব দরকার, আমাদের বাড়িতে প্রায় আলোচনা হতো যে এই রকম হতো, এখানে এটা হতে দেখেছি, এটা হতে দেখেছি। উনি কিছু ঘটনা মেনশন করেছেন, কিন্তু ইউটিউবে এগুলো বলা যায় না। ভয় পেত সবাই। আর ওই সবগুলো দেখার পর থেকে না মাংস, এই সব বিষয়, রক্ত, এগুলোতে ওনার মায়ের একটা খুব ভয় থাকতো।
কি অদ্ভুতভাবে পরবর্তীকালে বয়সকালে একেবারে নিরামিষাশী হয়ে গেছিলেন, কিন্তু সেই সময় শুধু মাংসটা খেতেন না, বাকি মাছ ডিম খাওয়া যেত। উনি বলছেন একদিন বাবা বলছেন যে মাংস একটু নিয়ে এলে ভালো হয়। তখন ওনার ওই 17 কি 18 বছর বয়স। বাজার দোকান করা শিখে গেছেন, বাজার দোকান যান। বালিতেই শান্তিরাম স্কুলের ছাত্র ছিলেন উনি, স্কুলেরও নাম বলে দিয়েছেন। তো আমাদের বালি ঘাটের ওখানে ভালো মাংস বিক্রি হতো। যে যে জায়গাগুলোর কথা বলছি বর্তমানে যদি কারো কেউ থাকে সে হয়তো মেলাতে পারবে না, কারণ ওখানে প্রচুর পরিবর্তন হয়ে গেছে। আমার 17-18 বছর বয়স মানে আজকে আমি বেশ, আমার বয়স হচ্ছে, আমি চিনতে পারি না, এই জায়গাটা পুরো পাল্টে গেছে। এখন চতুর্দিকে বড় বড় ফ্ল্যাট। আজকে যেখানে বিশাল বড় ফ্ল্যাট আর ব্রিজ দাঁড়িয়েছে, সেখানে একটা সময় সিনেমা হল ছিল, যা আজকের যুগের প্রজন্ম অনেকেই জানবে না, হয়তো বলবে যে এগুলো তো কী বলছেন, এসব তো ছিল না। সব ছিল। তো ওখানে একজন মাংসের দোকানি ওখানে বসতেন, মাংস কাটতেন। জায়গাটা বালিখাল বলে, উনি মুসলিম ছিলেন জাতিতে। তো আমাদের ওখানে লাইন ক্রস করে আমার এক বন্ধুর বাড়ি ছিল, ওর সঙ্গে প্রায় আমার প্রচুর গল্প হতো। কী নিয়ে গল্প, কখনো ফুটবল, কখনো এই ওই তাই। তো মাংস লাইন দিয়ে মাংস কেনার পর এবার আমি সাইকেলে করে যাচ্ছি। তো তখন তো মোবাইল টোবাইল ছিল না, কি আমার মনে হলো, ছেলে মানুষের বুদ্ধি, তো মাংস তো আর সঙ্গে সঙ্গে পচে যাবে না, আচ্ছা ঠিক আছে যাবো, এখন যাই বন্ধুর বাড়ি যাই। আমি সাইকেল করে একেবারে লেভেল ক্রস করে আমার সেই বন্ধুর বাড়ি গেছিলাম। কারণ আর একটা বিষয়, সাইকেল চট করে বাবা দিতে চাইতেন না, খুব দরকার তারা আছে তখন সাইকেল বাবা দিতেন। বাবার খুব ডিসিপ্লিনের মধ্যে বাবা থাকতেন। আমার থেকে যে বড় দাদারা তারা সাইকেল রোজ পেত, আমাকে দিতে চাইতেন না। হয়তো বাবার মন মুখে প্রকাশ করতেন না, ভাবতেন কি না কি হবে। আমি সেদিন হাতে সাইকেল খুব পাই না, হাতে পেয়েছি, বিশাল আনন্দ। লেভেল ক্রস করে গেছি বন্ধুর বাড়িতে। মাংস যে প্লাস্টিক বা পোটলা একটা ছোট ব্যাগও দিয়েছিল বাড়িতে, তার মধ্যে ছিল, সেই নিয়ে আমি বন্ধুর বাড়িতে গেছি। সেখানে গেছি, দাঁড়িয়ে কথা বলেছি। বন্ধুর মা বললেন, তোর ব্যাগে কি আছে রে? বিড়াল টেড়ালগুলো ঘোরাঘুরি করছে, মাছ মাংস টাইপের কিছু নেই তো, মাছ টাছ নেই তো? উনি মাংসের কথা উল্লেখও করেননি। আমি বললাম, কাকিমা একটু মাংস কিনেছি। বলে, তুই কি পাগল? তুই মাংস কিনেছিস, তোর মা বাড়িতে হয়তো অপেক্ষা করছে, তুই সাইকেলে ওটাকে এভাবে ঝুলিয়ে গল্প করছিস? এ তো বিড়ালের মুখে দিয়ে টেনে নিয়ে যেত আমি না দেখলে। কতক্ষণ ওরা, ঘ্রাণ শক্তি ওদের প্রবল, কুকুর বিড়ালের। এ তো বাড়িতে জুটতো না, বাড়ি গিয়ে মার পড়তো কপালে। আমিও ভাবলাম সত্যিই তো, বাড়িতে গিয়ে যদি বলতাম বিড়ালে মাংস খেয়েছে, বাবা তো দিত তুলোধনা করে। আমি বললাম, ঠিক আছে কাকিমা, আজকে তাহলে আসি। কাকিমা একটু মজা করলেন যে যে আয়, একবারে রান্না করে পাঠিয়ে দিই, বাড়ি গিয়ে রান্না করাটা নয় দিবি, তোর মাকে রাঁধতে হবে না। হাসলাম, বললাম, কাকিমা রান্না হয়ে যাক, টিফিন কৌটো করে তোমাকে দিয়ে যাব। কাকিমা বলে, ধুর বোকা, কিচ্ছু না, কিচ্ছু দিতে হবে না। আমি বাড়িতে এসেছি, মা বলল, এত দেরি কী করে হয়? সমস্ত কিছু বললাম। মা রাগারাগি করলেন, বাবা রাগারাগি করলেন, বললেন কোনো দায়িত্ব বোধ নেই, একটা এরকম জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছ, বাড়িতে রান্না হবে, কোনো বোধ বুদ্ধি নেই বলে বাবা ভর্ৎসনা করলেন। রান্না হয়ে যাওয়ার পর মায়ের কাছে বললাম, মা কাকিমারা এরকম মজা করছিলেন যে আয় রান্না করে একবারে পাঠাই, তোর মাকে আর রান্না করতে হবে না কষ্ট করে, কাঁচা মাংস নিয়েই বা বাড়ি যাবি কেন, রাঁধা নিয়ে যা। তো মা বললেন, তাহলে ওরা একটা মানুষ দেখতে পেল, মাংস একটা খুব সবারই, ছোট ছোট ছেলে মেয়েদের খুব উপাদেয় খাবার, তোর ওই বন্ধুরা তো 2 ভাই, ওদের জন্য কিছুটা নিয়ে যা, কারণ পরিমাণে অনেকটাই ছিল, ওদের একটু দিলে আমাদের কমবে না। আমি টিফিন বক্সে করে নিয়ে মাংস, সেই আবার রান্নাবান্নার পর আমার তখনও খাওয়াও হয়নি, টিফিন কৌটো করে মা সুন্দর করে গুছিয়ে দিলেন। এখানে একটা কথা বলি, অনেকে বলে লেবু লঙ্কা এটা ওটা সেটা, আমার মা সমস্ত কিছু জানতেন মানতেন, সব কিছু দিয়ে আমাকে পাঠালেন। আমি ওই একটা ব্যাগের মধ্যে করে টিফিন কৌটো নিয়ে গেলাম তাদের বাড়িতে, সিলভারের টিফিন কৌটো তখনকার দিনে। বন্ধুর বাড়িতে পৌঁছে ওর মা তো লজ্জা পেয়ে গেছেন, কাকিমা বলছেন, এ বাবা ছি, আমি না মজা করলাম, তুই সত্যি সত্যি দিতে এসেছিস, আবার এলি কেন বাবা? বললাম, কাকিমা এটা রাখো,
মা দিয়েছে। বললেন এই বাবা, মানে ওরা লজ্জায় পড়ে গেলেন। আর তারপর এইবার গিয়ে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, দিয়েই চলে এসেছি। বললাম টিফিন কৌটো পরে এসে নিয়ে যাব। বললো আর নিয়ে আর যেতে হবে না, আমি একটা কিছু করে তোর বন্ধুর হাত দিয়ে পাঠিয়ে দেবো। বলে আচ্ছা বেশ, বলে বাড়িতে ছুটছি, খিদেও পেয়েছে প্রচণ্ড। তারপরে মোটামুটি 2-3 দিন কেটে গেছে, আমরা সব ঠিকঠাকই আছি। হঠাৎই আমাদের ওখানে তখন একটাই বইয়ের দোকান, তো বইপত্র কিনেছি। কিনে বললাম যে যাই ওর বাড়ি থেকে টিফিন কৌটোটা নিয়ে আসি, কবে আবার দরকার পড়বে, আর কিছু বানিয়ে দেবে বলে ফেলে রাখা যায়, আর সেই সূত্রে বন্ধুর সঙ্গে একটু গল্প হয়ে যাবে। আর সেদিনও যথারীতি সাইকেল পেয়েছি। সাইকেল খুব রেয়ার পেতাম, একটা সাইকেল নিয়ে আমরা 3 ভাই টানাটানি করতাম। তো বড়দা যেদিনকে কলেজ যেতেন না, সেদিন আমি সাইকেলে আমার কপালে জুটতো, এরকম একটা বিষয়। বাবা চাইলে পারতেন দুটো কিনে দিতে, কিন্তু বাবা দেবেন না, বাবার নীতি ছিল। ওদের বাড়িতে গিয়ে দেখি ওরা প্রত্যেকে প্রচণ্ড অসুস্থ। কাকিমা তো নাকি একেবারে শয্যাশায়ী, আর আমার যে বন্ধু, সেই বন্ধু হসপিটালে ভর্তি। শুনে তো মাথায় আকাশ ভেঙে পড়লো, এই তো তোমাদের খাবার দিয়ে গেলাম। তো ওই কাকিমার যে স্বামী ছিলেন, তিনি একটু দুর্মুখ ছিলেন। তিনি একদম সরাসরি আমাকে বলে বসলেন, কি না কি মাংস এসে খাইয়ে দিলে আমার গোটা পরিবারের এই অবস্থা, ভাগ্যিস আমি খাইনি, আমি সুস্থ আছি, প্রত্যেকে দেখো এত অসুস্থ অবস্থা। খুব লজ্জা পেয়ে গেলাম, আর মনে মনে রাগ হলো। ভাবলাম ভুল করলাম, আমার মা নিজে হাতে রেঁধে দিয়েছেন মাংস। কাকু আপনি কি বলছেন, ওই খাবার আমরা সবাই খেয়েছি, আমরা সবাই সুস্থ আছি। কাকু বললেন না না, তোমার ওই মাংস খাবার পর থেকে দেখো আমার বাড়িতে কি অবস্থা চলছে। বাড়িতে মুখ হাঁড়ি করে ফিরে এলাম, মাকে বললাম। মা বলল যে কি বলতো, আমাদের তো কিছু হলো না, তারে কীভাবে মাংস রান্না করা মাংসভাবে দিয়ে ভুল করলাম। তখন আমার এক বিধবা জেঠিমা ছিলেন, বর্তমানে কেউই বেঁচে নেই, সবাই মারা গেছেন, অনেক কাল আগের কথা। তিনি বললেন লঙ্কা আর নুন দিয়েছিলে কৌটের বাইরে? বলে হ্যাঁ, সব দেওয়া ছিল। তাহলে তো হবার কথা না কিছু। আমি বললাম লঙ্কার সঙ্গে কী সম্পর্ক, ওদের হয়েছে তো মানে ফুড পয়জন টাইপের। বললো না না, ফুড পয়জন হলে তাহলে সবার হতো, ওদের একা হবে কেন? যাই হোক, বন্ধু বাড়িতে ফিরে এলো, বন্ধুর মা মারা গেল। আমাদের বাড়িতে এত গ্লানি তৈরি হলো যে আমাদের রান্না করা খাবার থেকে এতটা তারা অসুস্থ হয়ে গেল। যে হসপিটালে গেল সে ফিরে এলো, কিন্তু যিনি তুলনামূলক কম ছিল, ওর মা বাড়িতেই ছিল শয্যাশায়ী, তিনি চলে গেলেন। হয়তো ওনার বয়সটা বেশি, সেই জন্য সহ্য করতে পারেননি। তারপরে অনেকে বলছেন যে ফুড পয়জন হতেই পারে, গরমকালে একটু প্রথম থেকে চিকিৎসা করেনি, ইত্যাদি ইত্যাদি, নেই নানাবিধ কথা। তো বন্ধুর মা মারা যাবার পর থেকে বন্ধুর সঙ্গে প্রায় গিয়ে সময় কাটাতাম। ওর বাবা এবার চুপ করে গেছিলেন, আর কিছু বলতেন না। আমাদের বাড়ি থেকে সবাই যাতায়াত করেছে, ওদের পাশে দাঁড়িয়েছে, আস্তে আস্তে কে আর কতদিন কাকে দোষ দেবে। বন্ধু প্রায় আমাকে এসে বলতো, জানিস তোর ওই মাংসটা দিয়ে গেলেই, খাওয়ার পর থেকে আমাদের বাড়িতে এক অদ্ভুত ঘটনা। কী ঘটনা? না, আমার মা জলের কাছে গেলে, আমি আমার মা দুজনেই, ধরো বালতিতে জল রাখা আছে, আমরা কি দেখবো, নিজের ছায়া দেখবো? বলে নিজের ছায়া দেখতে পাচ্ছিলাম না। বলে এ আবার কি? হলে হ্যাঁ, আমিও দেখতে পাইনি। আমার মা বলছে আয়নার সামনে দাঁড়ালে আমার মা আয়নায় নাকি নিজের ছায়া দেখতে পাচ্ছেন না। আমার বাবা প্রথমে উড়িয়ে দিয়েছিলেন যে ধুর ওসব হয় নাকি, তখনও কিন্তু ওদের পেটের যে সমস্যা শুরু হয়নি। এটা একটা খুব অদ্ভুত বিষয়। বলছেন আয়নার সামনে দাঁড়ালে নিজেদের ছবি দেখতে পাচ্ছে না। এছাড়া না কেউ মানে বাড়িতে কেউ ঘুরছে ফিরছে বা কিছু করছে, সেসব কিচ্ছু কিন্তু প্রথম দিকে ছিল না। তারপর যখন ওরা অসুস্থ হলো, মানে এটা হচ্ছে ওরা খাবার 24 ঘন্টার মধ্যেই পরিবর্তনগুলো আস্তে আস্তে লক্ষ্য করেছে। এবার শুরু হলো পেটের সমস্যা, সেটা বাড়তে শুরু করলো, ডাক্তার দেখানো হলো, ডাক্তার চেঞ্জ করা হলো, এগুলো চলতে চলতে ওর বন্ধুকে তো মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলো, বারবার ওকে হাসপাতালে দিতে হলো। ওর মা বাড়িতে ছিলেন, বাড়িতেই ওর মায়ের চিকিৎসা হচ্ছে, ওষুধপত্র খাচ্ছিলেন। তো ওর মা মৃত্যুর আগে যেটা বলে গেছেন তা খুব ভয়াবহ। ওর মা বলছেন যে ঘরে শুয়ে আছেন, মানে মৃত্যুর আগে বলে গেছেন, সেই ঘরের খাট আর
মানে আলমারিতে আয়না লাগানো থাকে, সে আয়না একেবারে মুখোমুখি। একটা মানুষ খাটে শুয়ে থাকলে স্বাভাবিক তার প্রতিকৃতি আয়নায় পড়বে, বা প্রতিচ্ছবি যাই বলেন না কেন। আয়নায় তিনি দেখছেন তার কোনো ছবি দেখা যাচ্ছে না। তিনি ভয় পেয়ে ওঠেন, বাড়ির আরও 5 জনকে ডাকেন যে দেখো দেখো আমার ছবি আয়নায় দেখা যাচ্ছে না। ওর বাবা ওই যে বললাম খুব কট্টর ছিলেন, বললাম আয়নায় ছবি নিয়ে ভাবছো কেন, হয়েছে পেটের সমস্যা, সেটা নিয়ে না ভেবে আয়নায় ছবি নিয়ে এত ভাবছো কেন। বুঝতে পারেননি যে উনি কী বলতে চাইছেন। তারপর বললেন ওরা পাশাপাশি 4-5 জন বসে আছে, গা থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে। ওর বাবাও জিজ্ঞেস করেন যে কারা বসে আছে। ওর এক দিদিও ছিল, দিদির বিয়ে হয়ে গেছিলো, মা অসুস্থ বলে এসেছে মায়ের কাছে। আর বলেছিলাম ওরা 2 ভাই। তো ছোট ভাই আর ওর দিদিকে মা যা যা বলেছে, যেহেতু ও হাসপাতালে ছিল, বলে ভয়াবহ। সন্ধ্যের পর থেকে যেদিন ওর মা রাত্রেবেলায় মারা গেল, রাত 12:30টায় ওর মা মারা যান, সেদিন সন্ধ্যে থেকে মাকে রাখা যাচ্ছে না। মা বলছেন পাশে 4 জন বসে সেই দুপুর থেকে বসে কি যেন হাড় চেবাচ্ছে, কি বিশ্রী ভাষায় কথা বলছে, কেউ হিন্দিতে, কেউ কিছুতে, কেউ কিছুতে। একজন এসে বলছে অল্প বয়সী ছেলে, তার মুখ ক্ষতবিক্ষত, বলছে কাকিমা আমিও যখন চলে গেলাম না কিছু খেতে পাইনি গো, বড় খাবার ইচ্ছা ছিল, তোমার মধ্যে দিয়ে আমাদের একটু খাবার হলো, ভাগ্যিস লাইন পেরিয়ে খাবারটা নিয়ে এলো, আমরা তো ওখানেই থাকি, তাই আমরা খাবারটা পেলাম। অদ্ভুত বিষয় তো এইসব। তারপরে সারা সন্ধে ওর মা চিৎকার করতে থাকেন যে ওরা বাজে ভাষায় কথা বলছে, ওরা কী বলছে, ওদের কথা বুঝতে, বাজে ভাষা মানে কোনো খারাপ ভাষা না, বাজে ভাষা মানে উনি বলতে চাইছেন যে কী ভাষায় কথা বলছে বোঝা যাচ্ছে না, একটা অদ্ভুত একটা শব্দ, সবাই মিলে একসঙ্গে শব্দ করছে, চিৎকার করছে, হাড় ভাঙছে, এরকম ওর মা বলছেন। তো এইভাবে সারা সন্ধে চলতে থাকে। ওর বাবা ছেলেকে দেখতে যাবেন হাসপাতালে, না স্ত্রীকে সামলাবেন, বাড়িতে পাগল পাগল দশা। ছোট যে ভাই মাকে দেখছে, সেও কিন্তু মানে বারবার মানে বমি করছে, অসুস্থ, শরীরে একেবারে ডিহাইড্রেশন হয়ে গেছে। সে কম খেয়েছিল কিন্তু শরীরটা আরও অসুস্থ। বলে মা যখন মারা গেলেন তখন ওই ছোট ভাই আর দিদি পরিষ্কার ওদের খাট থেকে 3 জনকে, এতক্ষণ যখন মা বলছিলেন কেউ বিশ্বাস করছিল না, ভাবছে মা অসুস্থ হয়ে গিয়ে হয়তো মাথায় কোনো সমস্যা হয়ে গেছে, বা আমরা আগেকার দিনে বলতো বায়ু মাথায় উঠেছে তাই মা ভুল বকছে। কিন্তু মায়ের যখন প্রাণটা বেরিয়ে গেল, মা নিস্তেজ হয়ে গেল, ওরা বুঝতে পারছে মায়ের চোখটা চেয়ে আছে, মা নিস্তেজ। তখন বলছে যে পরিষ্কার ওরা 4 জনকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছে, আর পেছন দিক থেকে দেখেছে, মানে 4 জনই পুরুষ, কিন্তু বিভিন্ন বয়সের পুরুষ, তাদের মুখ দেখা যায়নি, কিন্তু তারা নেমে গেল পেছন দিকে ফিরে, নেমে তারা বেরিয়ে গেল। তারা কি পোশাক না পোশাক বলছে অত শত বলতে পারবো না, তারা নেমে গেল, ঘর হালকা হয়ে গেল, মায়ের প্রাণ বেরিয়ে গেল। এই কটা জিনিস একসঙ্গে ঘটেছে। এবং কদিন ধরে বাড়ির মধ্যে যে একটা গন্ধ পাওয়া যাচ্ছিল, একটা অদ্ভুত গন্ধ, একটা পচা গন্ধ না আষ্টে গন্ধ বলে ঠিক মিশ্রিত একটা গন্ধ। সবাই ভাবছিল যে মা তো অসুস্থ, ঘরদোর পরিষ্কার করছে না, বারবার সবাই করছে, বুঝতেই পারছেন কি বলতেছে, তাই হয়তো ঘরের মধ্যে গন্ধ হচ্ছে। কিন্তু দিদি এসে তো ঘরদোর পরিষ্কার করেছেন সব, তারপর একটা অদ্ভুত গন্ধ। যতই ধূপ দেখাক যাই করুক গন্ধ যায় না। কিন্তু ওর মায়ের মৃত্যুর পর ঘর থেকে তারা বেরিয়ে গেল, গন্ধও বেরিয়ে গেল। এই বিষয়টার পর অনেকটা সময় কেটে গেছিল, কিন্তু ওর বন্ধু সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। মায়ের মৃত্যুটা না মানতে পারছিল না, তার মনে একটাই প্রশ্ন, মাংস নিয়ে রেল লাইনের ওপার দিয়ে একজন টিফিন কৌটো করে তো লক্ষ লক্ষ লোক যাতায়াত করে, আমার মা কেন মারা গেলেন? ফুড পয়জন তো সবার হয়েছিল, মাকে কেন চলে যেতে হলো? মায়ের তো কোনো অসুখ ছিল না, মা খুব শক্ত এবং পরিশ্রমী একজন মানুষ ছিলেন। জ্বরের ঘোরে যে মানুষ সংসারের কাজ করেছে, এরকম আগেকার দিনে মানুষরা হতেন প্রচণ্ড শক্ত, তারা চট করে তারা কাতর হতেন না। এই ভাবতে ভাবতে উনি বিভিন্ন গুরুজিদের সঙ্গে আলাপচারিতা সারা জীবন করেছেন, এবং পরবর্তীকালে যেটা জানতে পেরেছেন, এই যে অনেকে বলে না এর সঙ্গে কেন হলো তার সঙ্গে কেন হলো না, বলছে যার সঙ্গে প্রথমত 2টো জিনিস কাজ করে। একটা কাজ করে গত জন্মের কিছু ঘটনা,
হয়তো তার সঙ্গে তারা কোনোভাবে রিলেটেড ছিল, সেই জন্য এই জন্মে তার সঙ্গেই কানেক্টেড হয়েছে, আর কারোর সঙ্গে হয়নি। কর্মফল টাইপের যেটা আমরা বলি, সেটা একটা হতে পারে। আর একটি হয় যেটা রাস হালকা, যেটা বলা হয় সবাইকে করলেও ওরা সবাইকে কিন্তু একইভাবে ধরতে পারে না। যারা আত্মা বা প্রেত নিয়ে চর্চা, উনি তারই বন্ধু বহু চর্চা করেছেন। বন্ধু বর্তমানে এখন মেয়ের বাড়িতে থাকেন ব্যাঙ্গালোরে, তারও বয়স হয়েছে, এখনও তার চর্চা অব্যাহত, কিন্তু উনি কোথাও কোনো ঘটনা পাঠান না। উনি প্রচুর ঘটনা নাকি জানেন, কোথাও এসব ঘটনা পাঠানো না এবং এসব নিয়ে আলোচনা আর বর্তমানে করেন না। বলছেন সমস্ত মানুষের যে শরীরের যে চক্র, সবার সব কিছুকে ওরা ভেদ করতে পারে না। ওরা বাতাসের মতো, যাকে ভেদ করা সম্ভব, যে খুব স্বচ্ছ বা যার রাস হালকা যেটাকে বলা হয়, সেখানেই ওরা মানে অ্যাটাক করতে পারে, সবাইকে ওরা পারে না। কিছু কিছু মানুষের গ্রহ নক্ষত্র এতটাই স্ট্রং থাকে, তাদের কি মানে অপদেবতারা তাদেরকে দেখা দেওয়া তো দূরের কথা, তাদের অসুস্থ করা দূরের কথা, তার পাশে বসে থাকলেও অপদেবতা তার কিচ্ছু করতে পারবে না। এমন মানুষ লক্ষ লক্ষ আছেন। বলছে প্রচুর, এবং উনি তন্ত্র সাধনার মার্গে কিছুদিন গেছিলেন, ফিরে এসছেন, পারেননি। বলছে সেই মার্গে গিয়ে একটা অদ্ভুত জিনিস, শ্মশানে সাধনা করেন, এই বিষয়টা আমরা অনেকেই জানি, কিন্তু অনেকে আছে শ্মশানে সাধনা করতে গিয়ে তার জীবন নষ্ট হয়ে গেছে, আবার অনেকে গোটা জীবন সেখানে সাধনা করে চালিয়েছে। কেন? প্রত্যেকের গুরুজিরা আগে দেখে নেন যে এর মধ্যে সেই ক্ষমতা আছে কি না, যে তাদেরকে মানে ডমিনেট করে রাখতে পারবে, তাদেরকে আয়ত্তে রাখতে পারবে, তাকেই তারা দীক্ষা দেন বা এই তন্ত্রের দিকে নিয়ে আসেন। যাদেরকে দেখেন যে না, এই ভার বহন করতে পারবে না বা একে কোনো আত্মা সহজেই ধরে নিতে পারবে, তাকে দীক্ষা দেন না। উনি তন্ত্রের মাধ্যমে অনেকটা এগোবার চেষ্টা করেছিলেন, কিন্তু ওনার গুরুদেব ওনাকে পারমিশনই দেননি। যে তোমার যদি মানে শরীর অত শক্ত হতো, অভেদ্য হতো, তাহলে ওই খাবার 4 বাটি খাবার পরও তোমার কিচ্ছু হতো না। মা মারা গেছেন ঠিক আছে, তুমি বেঁচে গেছো, কিন্তু তোমাকেও তো সে অ্যাটাক করেছিল, তোমার ওপর তার প্রভাব কাটিয়েছিল, তার মানে তুমি এই সাধনার করতে পারবে না। তো এই বিষয়গুলো কাজ করে, এটা তার মানে পুরো গোটা জীবন এইসব নিয়ে রিসার্চ করেছেন, তার ওপর ভিত্তি করে বলেছেন। তো আবারও তিনি লিখেছেন যে বারবারই বলছি, এই ব্যারাকপুরের এই মাছের ঘটনাটা শোনার পরে কিন্তু মাংসের ঘটনাটা বললাম, এবং গোটা জীবন আমরা আজও আমার বাড়িতে আমার স্ত্রী আছেন, আমার 2 ছেলে, বৌমাকে এই ঘটনা বহুবার বলেছি যে আমার মা বাবা যতদিন বেঁচে ছিলেন না, একটা গ্লানি নিয়ে বেঁচেছিলেন। আমার মা তারপর থেকে সত্যি কথা বলতে বাড়িতে আর মাংস ঢোকানি সেদিনকার পর থেকে। কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ি বা বাইরে কোথাও গিয়ে আমরা খেয়েছি, কিন্তু আমাদের বাড়িতে তারপর থেকে মাংস ঢোকেনি, এবং কোনো দিন কোনো বিয়ে বাড়ি বা কোনো কিছুতেই মাংসের কোনো পদ রান্না হয় না। এই যে একটা আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার খেয়ে মারা গেল, তার রাস্তায় মানে লেভেল ক্রসিং পার হতে গিয়ে কিছু হয়েছে নাকি আগে থেকে তারা ধরেছিল, তো এর কোনো উত্তর আমাদের কাছে নেই। কিন্তু যেহেতু অজুহাত আমরাই, যে আমাদের জন্যই হলো না, আমি ওদেরকে দিতে যেতাম না হতো, এই গ্লানি আমারও আজও আছে। এবং ওর মা তাড়াতাড়ি মারা যাবার পর ওর ভাই তখন খুব ছোট, ওর ভাই অনেক পরে জন্মেছে, খুব কষ্ট হয়েছে। ওর দিদির বিয়ে হয়ে গেছে, ওর বাবা ওই 2 ছেলেকে নিয়ে খুব কষ্টে দিন কাটিয়েছেন। একজন মা চলে যাওয়া সংসারের জন্য যে কত কষ্টের, তো তার জন্য আমরা চিরকাল গ্লানি নিয়ে রয়ে গেলাম। আমার কাউকে বলবো না এগুলো আপনারা বিশ্বাস করুন, বিশ্বাস করার প্রয়োজন নেই, কিন্তু আমাদের গোটা পরিবারে গ্লানি আজও বহন করে বেড়াচ্ছে যে আমাদের জন্য একটা পরিবারে এমন ঘটনা ঘটেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি আমার দর্শক বন্ধুরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে আপনি আঘাত পান, এটুকু বিশ্বাস আমার তাদের উপর আছে। আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ, শুভরাত্রি।